ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার সকলকে, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক। তো আমরা পড়ছিলাম বিভক্তিগুলি, আমরা দেখছিলাম আর কিছু কিছু শব্দ এবং কিছু ধাতুরূপও আমরা দেখছিলাম সহজ সহজ। তো সকলে ক্লাসের সময় আসবেন। 55তে লিংক দেওয়া হচ্ছে, মানে 7টার মধ্যে আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, 55তে লিংক দেওয়া হচ্ছে, মানে আপনারা 7টার মধ্যে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, আগের দিন কি কি পড়ানো হয়েছিল কেউ একজন বলবেন? আমার ক্লাসে কি পড়ানো হয়েছিল আগের দিন? মনে আছে কিছু, নাকি সকলে ভুলে গেছেন? কেউ একজন বলুন আগের দিন কি পড়ানো হয়েছিল। স্যার, ষষ্ঠী বিভক্তিটা পড়ানো হয়েছিল। ঠিক, ষষ্ঠী বিভক্তি পড়ানো হয়েছিল। তো ষষ্ঠী বিভক্তি কখন হয় বলা হয়েছিল, কি নিয়ম বলা হয়েছিল ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে? বলেছিলেন যে যেখানে সম্বন্ধ দেখা যায় সেখানে সম্বন্ধবাচক পদের সঙ্গে ষষ্ঠী বিভক্তি হয়। ঠিক, যেখানে সম্বন্ধ রয়েছে, যার সাথে সম্বন্ধ রয়েছে সেখানে সম্বন্ধবাচক যে পদটি, সম্বন্ধী যে পদটি, যার মধ্যে সম্বন্ধ আছে, তো সেখানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি হবে। এছাড়াও বাংলার ক্ষেত্রে আমরা সহজভাবে বলেছিলাম যে যেখানে আমরা এর দেখতে পাবো, তাই না? বাংলার ক্ষেত্রে যেটা আমরা এর হিসেবে প্রয়োগ করি, সেখানে আমরা সংস্কৃতে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করব। আর কি পড়ানো হয়েছিল? আর কেউ বাকি না? রমা শব্দ দিয়ে কয়েকটি বাক্য দেখা হয়েছিল, রমায়াহ পুস্তকম, এরকম ভাবে। আর বিশেষ্য বিশেষণের ব্যবহারের ক্ষেত্রে যে লিঙ্গ বচন বিভক্তি একই রাখতে হবে, এটাও আপনি বলেছিলেন। ঠিক, যে ক্ষেত্রে বিশেষ্য আর বিশেষণের প্রসঙ্গ আসবে সেখানে হচ্ছে একই বিভক্তি, লিঙ্গ আর বচন একই রাখতে হবে। ঠিক। আর কি বলা হয়েছিল? হ্যাঁ, তারপর বলেছিলেন কিন্তু এটা মানে ষষ্ঠী বিভক্তিতে লিঙ্গ বচন বিভক্তি সমান হওয়ার কোনো দরকার নেই। না, ওই রকম নয়। সেক্ষেত্রে বলেছিলাম ষষ্ঠীর ক্ষেত্রে প্রথমা যেটি আছে, প্রথমার সঙ্গে ষষ্ঠীর যদি সম্বন্ধ হয়, যেরকম রামস্য পুত্রঃ, তাহলে রামের পুত্র, এখানে রাম শব্দটি ষষ্ঠীতে আছে আর পুত্র শব্দটি প্রথমাতে আছে।
সেই জন্য এখানে তো একই তো হবে না, একই বচন একই লিঙ্গ, এখানে একই লিঙ্গ একই বচন আর বিভক্তি একই হবে না, কারণ এই দুটি বিভক্তি প্রথমত আলাদা আছে, তাই না? সেই জন্য এখানে সম্বন্ধ হয়েছে, প্রথমার সঙ্গে এখানে ষষ্ঠীর সম্বন্ধ হয়েছে, তাই না? তো সেই জন্য এখানে লিঙ্গ বিভক্তি এগুলি আমাদের একই হবে না। যে ক্ষেত্রে বিশেষ্য বিশেষণ সেই ক্ষেত্রেই হবে, যেরকম রামের পুত্র বলা হয়েছে, এখানে পুত্রের যদি আমি কোনো বিশেষণ দিই, কি রকম বিশেষণ না সুন্দরহা, সুন্দরহা পুত্রহা, তাহলে এইখানে হচ্ছে আমাদের দেখতে হবে যে বিভক্তি বচন লিঙ্গ একই রকম আছে কি নেই। ঠিক আছে, পরিবর্তন করা সম্ভব হলে সেখানে একই রকম আমরা ব্যবহার করব। কোথাও কোথাও অব্যয় ব্যবহার হয়ে যায়, সেক্ষেত্রে পরিবর্তন হবে না, কিন্তু যে ক্ষেত্রে পরিবর্তন করা সম্ভব সেক্ষেত্রে একই রকম আমরা বিভক্তি লিঙ্গ বচন ব্যবহার করব, যেহেতু এখানে বিশেষ্য এবং বিশেষণের মধ্যে রয়েছে। পুত্রহা কীদৃশः পুত্রः, কেমন পুত্র না সুন্দরः, তাহলে সুন্দরः পুত্রः, সুন্দরী পুত্রী, এরকম ভাবে ব্যবহার করব আমরা। সুন্দরম পুস্তকম। ঠিক আছে, যখনই আমরা বিশেষণ ব্যবহার করব বিশেষ্য অনুসারেই বচন এবং লিঙ্গ এবং বিভক্তি আমরা ব্যবহার করব। এইরকমই প্রথমত যেরকম আমি উদাহরণ বললাম সেরকমই ষষ্ঠীর ক্ষেত্রেও হতে পারে, যেরকম রামস্য বলেছি, রামস্য রামের, তাহলে এর যদি আমি বিশেষণ দিই বলবান, এরকম আমি প্রয়োগ করতে পারি বলবান রাম, তাহলে বলবান রামের এরকম যদি বলি তাহলে হবে বলবতঃ। যেরকম আমরা পড়েছিলাম ভবতঃ নাম কিম, পড়েছিলাম না ভবতঃ, সেই রকমই এখানে বলবতঃ। ঠিক আছে, ভবতঃ মানে আপনার, বলবতঃ মানে বলবান যিনি, বলবানের, তো বলবানের, বলবান রামের, এরকম অর্থ এখানে হবে। রামের বিশেষণ হিসেবে বলবৎ শব্দটি ব্যবহার করা হচ্ছে, সেটার ষষ্ঠীতে রূপ হয় বলবতঃ। তাহলে এটা বিশেষণ হওয়ার জন্য এখানেও ষষ্ঠী হয়েছে, এটাও পুংলিঙ্গ হয়েছে, এবং এটাতেও বিভক্তি হয়েছে কি না ষষ্ঠী বিভক্তি হয়েছে। ঠিক আছে, পুংলিঙ্গ ষষ্ঠী বিভক্তি আর বচন এক বচনে প্রয়োগ হয়েছে। বোঝা গেছে? কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার। ব্রজেশ বাবু, কি মনে হচ্ছে এতগুলি ক্লাস করলেন, 5টি বা অনেক বেশি ক্লাস হয়ে গেছে হয়তো তার থেকেও, কি বুঝতে হ্যাঁ স্যার, পারছেন কিছু? হ্যাঁ স্যার মোটামুটি বুঝছি। কি মনে হচ্ছে শিখতে পারবেন সংস্কৃত কিছুটা? হ্যাঁ স্যার কিছুটা পারবো, কিন্তু একটু চর্চার অভাব হচ্ছে বলে একটুখানি সমস্যাই হচ্ছে। যতই ক্লাস করুন না কেন, যতক্ষণ না নিজে একটু ভাবছেন বিষয়টা ততক্ষণ কিন্তু ক্লিয়ার হবে না, সেই জন্য নিজেকে একটু ভাবতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক প্রতিটি ক্লাসের পরেই অন্তত নিজেদেরকে একটু সময় বের করে ভাবতে হবে যে কি পড়ানো হলো, কি বুঝলাম কি বুঝলাম না, সেগুলি বিবেচনা না করলে কিন্তু শেখা হবে না। বাকিরা কি খবর? কোনো প্রশ্ন আছে আগের ক্লাস থেকে? সঞ্জয় বাবু, হ্যাঁ নমস্কার স্যার। বলুন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। না স্যার, ক্লাসের গত ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন নেই স্যার। ঠিক, একটা আমি কাজ দিয়েছিলাম বাড়িতে নিজেদের করার জন্য, অভ্যাস করেছেন সেগুলি সকলে? রুদ্রনাথ বাবু বলুন। স্যার আমি আগের দুদিন আর কি ক্লাসে অনুপস্থিত ছিলাম ওই পরীক্ষার কারণে, আমার তাই আর কি হতে পারেনি। সেক্ষেত্রে রেকর্ডিং যেগুলি করা হয়েছে সেগুলি আপনাকে দেখতে হবে ইউটিউব থেকে।
হ্যাঁ স্যার, ঠিক রেকর্ডিং আছে। আমি হুম। হ্যাঁ হ্যাঁ ঠিক। একটা রেকর্ডিং স্যার ইউটিউব। দেখেছি, আগের দিনেরটা দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক। তো রেকর্ডিং দেখার পরে যদি বুঝতে না পারেন তখন আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আগে আপনাকে রেকর্ডিং দেখতে হবে। পুরো ক্লাস তো বোঝানো সম্ভব নয় আবার দ্বিতীয়বার, সেই জন্য আপনাকে ইউটিউব থেকে দেখে তারপরে যদি বুঝতে না পারেন তখন আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি করতে পারেন। আচ্ছা স্যার, আগের দিন ষষ্ঠী বিভক্তি হয়েছিল তাই তো পুরোটা? ঠিক, ষষ্ঠী বিভক্তি হয়েছিল। আমরা শব্দ রূপ দেখেছিলাম, ষষ্ঠীর কি কি রূপ হয়, কেমন রূপ হয়, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গে, ক্লিবলিঙ্গে ইত্যাদি। তো সেগুলি আপনি ইউটিউবে পাবেন, যদি আপলোড করা হয়েছে, অথবা হয়ে যাবে মনে হয়, অনেকদিন হয়ে গেছে ক্লাস, সেই জন্য আপলোড হয়তো হয়ে গেছে। ওকে স্যার। আরিয়ামা, আরহানা, হ্যাঁ স্যার। আগের দিন আপনারা দুইজনেই জয়েন হয়েছিলেন, তারপরে আবার লেফট করে গেছিলেন কেন? স্যার নেটওয়ার্কে গন্ডগোল হচ্ছিল। হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক। ঠিক আছে, তাও একটু যেন নেটওয়ার্ক প্রবলেম না হয় সেরকম আগে থেকেই পরিস্থিতি করে রাখতে হবে। এমন জায়গাতে বসবেন বা থাকবেন যেন ক্লাসে কোনো প্রবলেম না হয়, সেরকম কোনো জায়গায় আমাদের থাকতে হবে। ঠিক আছে, আগের দিনের ক্লাস থেকে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। গুরুদাস, কোনো প্রশ্ন আছে? না স্যার। সৌমিলি? না স্যার, আগের ক্লাসের সম্বন্ধে কোনো নেই কোশ্চেন। আচ্ছা, আমি শব্দরূপ মুখস্থ করতে বলেছিলাম, কি কি শব্দরূপ মুখস্থ করতে দিয়েছিলেন? কবি আর মতি। হয়েছে? কিছু কিছু শব্দরূপ এবং ধাতুরূপ আমাদেরকে মুখস্থ করতেই হবে, ঠিক আছে, না হলে কিন্তু একদম এগোনো যাবে না। যখনই আপনারা রচনা করতে যাবেন কোনো কিছু, তখন কিন্তু আটকে যাবেন। সেই জন্য কিছু কিছু প্রাথমিক স্তরে আমাদেরকে মুখস্থ করতে হবে, তারপরে আমরা অনুমান করে বাকি রূপগুলি করতে পারবো পরে পরে। কিন্তু যদি আমরা এখন যদি কিছু মুখস্থ না করি তাহলে পরে কিন্তু আমরা আন্দাজে কিছু করতে পারবো না। তখন সবসময় কিন্তু আমাদেরকে সাহায্য নিয়েই করতে হবে, ডিকশনারি বারবার দেখতে হবে আমাদের। সেই জন্যই মুখস্থ করতে বলা হচ্ছে। কিছু কিছু শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করে নিলে বাকিগুলি সব সমান একই রকম রূপ হবে। গুরুদাস বলুন, কি বলছেন? স্যার হয়ে গেছে মুখস্থ। আচ্ছা, ঠিক আছে, আমি ধরছি। মতি শব্দ বলুন আপনি। মতি বলবো স্যার? হ্যাঁ বলুন। মতিহি মতি মতয়ঃ মতিম মতি মতিহি মত্যা মতিভ্যা মতিভিঃ মতয়ে মতিভ্যা মতিভ্যঃ মতেহে মতিভ্যা মতিভ্যঃ মতে মতেহে মত্যোঃ মতীনাম মত্যৌ মত্যোঃ মতিষু হে মতে হে মতি হে মতয়ঃ। প্রথমা দ্বিতীয়া আরেকবার, প্রথমা দ্বিতীয়া আরেকবার। মতিহি মতি মতয়ঃ মতিম মতি মতিহি। ঠিক, ঠিক আছে, উচ্চারণে একটু ভুল হচ্ছিল, যে দুই বচনের যেগুলি আছে সেগুলি দীর্ঘি আছে, তাই না? মতিহি মতি, তো সেই জন্য সেখানে একটু বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। মতিহি মতি মতয়ঃ। ঠিক। আর কারো হয়েছে? আরিয়ামা? না স্যার, হয়নি, মুখস্থ হয়নি। কি কাজ দিয়েছিলাম সেটা তো খুব তাড়াতাড়ি বললেন আপনি, যে মতিহি আর কবিহি দেওয়া হয়েছিল, তাই না?
আমি ভাবলাম হয়তো আপনি করেছেন। স্যার মতি কি মুনি শব্দের মতো স্যার? অকারান্ত হ্যাঁ, ইকারান্ত অনেক। পুংলিঙ্গ। হুম হুম। মুনি শব্দের মতোই, পুংলিঙ্গ শব্দের মতোই হবে। কিছু কিছু ক্ষেত্রে একটু পরিবর্তন আছে। এর কিছু কিছু জায়গায় দুটি করে রূপ আছে, সেক্ষেত্রে একটি বললেও হবে। চেষ্টা করুন। মতি, মতিহি, মতি, ম- উম, এ, মত, এটা এরপরটা কি হবে স্যার? মাতা ইয়াহা। মাতায়াহা। তারপর মতিম, মতি, মতিন হবে স্যার? ঠিক আছে, আপনি অভ্যাস করবেন। হয়নি ঠিকঠাক ভাবে, অভ্যাস করবেন। ঠিক আছে, প্রতিটি শব্দরূপ যদি বলে দিতে হয় আমাকে, তার মানে আচ্ছা, হয়নি আপনার। ঠিক আছে, অভ্যাস আমি করুন। স্যার ওই মুনিটা মুখস্থ ছিল তো এটা। ঠিক ঠিক, ওটা একই রকমই হবে। তবুও মতিটা বানান তো অন্যরকম আছে, সেই জন্য আপনাকে দেখতে হবে। কার হয়েছে? কেউ বলবেন, চেষ্টা করবেন। হ্যাঁ স্যার। কে, চিত্রিতা? হ্যাঁ স্যার। বলুন। আহ, কবিটা বলবো? বলুন, কবি বলুন। कविः कवि कवयः कविं कवी कविन् कविना कविभ्यां कविभिः कवये कविभ्यां कविभ्योः कव कवेः कविभ्यां कविभ्योः कवेः कवयः कवीनां कवै कवः कवः এটা কি হয় স্যার? কবই কবহ, এইটা মনে করতে পারছি না। সপ্তমী কাব্যই এটা কোথাকার রূপ? সপ্তমী সপ্তমী না, কাব্যই নয় ষষ্ঠীতে ওটা, কবে? ওটা কবৌ। ও, তাই না? ওটা ওই নয় কিন্তু, ও কবৌ। আচ্ছা, কবৌ কব্বহৌ কবিষু কবে কবি কবয়ঃ। আর মতিটা বলছি, মতিহি মতি মতয়ঃ মতিম মতি মতিহি মতিয়া মতিভ্যাম মতিভ্যুঃ মতয়ে মতিভ্যাম মতিভ্যোঃ মত্যাহ মতিভ্যাম মতিভ্যোঃ মত্যাহ মত্যয়োঃ মতীনাম মত্যাম মতয়ো মতিষু মতে মতি মতয়ঃ। ঠিক ঠিক আছে, এরকম ভাবে কিন্তু সকলকে চেষ্টা করতে হবে। বাকি যারা করেননি তাদের কিন্তু করতে হবে। ব্রজেশ বাবু, হয়েছে কিছু? না স্যার, এই সামনে একটা পরীক্ষা আছে বলে একদম বুঝতে পারছি না। হোমওয়ার্কও চন্দন স্যার করতে পারছি না। আলোকপর্ণা? না স্যার, এটা আমার হয়নি। মানে আমি নিজে একটু আসলে আমার পড়া নিয়ে ব্যস্ত ছিলাম, সেজন্যই এটা আমার হয়নি। ঠিক 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 আছে, করতে হবে সকলকেই, হয়নি বললে হ্যাঁ কিন্তু স্যার। হবে না। হ্যাঁ স্যার। কে হাত তুলেছেন? স্যার বলছি আমি পরের দিন এটা মুখস্থ করে বলবো, কোন কোন শব্দ একটু বলে দেবেন? আগের দিন তো দেওয়া ছিল লতা শব্দ, ফল শব্দ, আর একটি কি শব্দ ছিল, রাম শব্দ। সেগুলি করেছিলেন? না স্যার। ঠিক, ওগুলি ওগুলি আগে করুন, তারপরে করবেন কবি আর মতি। ওকে স্যার। ঠিক। বাকি যারা আগের দিন বলেননি রাম শব্দ অথবা ফল শব্দ, সেগুলি করেছেন?
সৌমিলি, শব্দরূপ মুখস্থ হয়েছে? না আমার বলা হয়ে গিয়েছিল। আর আজকের গুলো? আজকের গুলো স্যার হয়নি, পরের সপ্তাহে হয়ে যাবে। 2 সপ্তাহ পরে ক্লাস নিচ্ছি তো, 1 সপ্তাহ ক্লাস তো নিইনি। স্যার হয়ে ওঠেনি। ঠিক করে নিতে হবে তাড়াতাড়ি। আরিয়ামা, চেষ্টা করতে পারি। বলুন। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, দ্বিতীয়াতেও তাই ছিল। ফলে না ফলা ভয়ম ফলো, তারপরে চতুর্থতে ফালাইহি, ওটা হচ্ছে উচ্চারণ হবে ফালাইহি। ফলেহি, তৃতীয়াতে। আচ্ছা ঠিক, তৃতীয়ার বহু বচনে ফালাইহি। আচ্ছা, ফলায় ফলা ভয়াম, ফলে ভয় ভয়, তারপরে ভ্যাহা, হা উচ্চারণ করবেন, ভ্যাহা, ফালে ভ্যাহা। ভ্যাহ। স্যার তারপরে আর মনে পড়ছে না। তারপরে ফলাত, পঞ্চমীতে হচ্ছে ফলাত। বলুন। ফলাত, ফলাত বা ফলাদ, যে কোনো একটা হয়তো বোধহয়। ফলাত ফলাভ্যাম ফলৈভ্য। ঠিক, তারপর ফলস্য ফলো ফালায়োহ, ফালায়োহ। ফলয়োঃ, তারপরেরটা ফলান, কি তারপরটা মনে পড়ছে না। ফালানাম, ফালানাম। ঠিক আছে, আরো করতে হবে অভ্যাস, অভ্যাস হয়নি ভালো করে। অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হয়নি, আরো অভ্যাস করতে হবে। আরহানা হয়েছে? আরহানা, না স্যার, আমারও খুব ভালো করে অভ্যাস হয়নি। লতা শব্দটি বলুন আপনি। লতা শব্দ, লতা শব্দ বলুন। লতা, লতে, লতাহা। ঠিক আছে, খুব কষ্ট করে বলছেন। ঠিক আছে, স্যার অভ্যাস করতে হবে তারপরে আরো। গুলো আর মনে পড়ছে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক, বুঝতে পেরেছি। ঠিক আছে। স্যার রামটা বলবো? রাম শব্দ বলুন। রমः রামৌ রামাः, রামম রামৌ রামান, রামেণ রামাভ্যাম রামেः রামায়, রামাভ্যাম রামেভ্যः রামাৎ রামাভ্যাম রামেভ্যः রামस्य রামোঃ রামাণং রামে রময় রামেষু।
রময় নয়, এটা রাময়, র হয়ে যাচ্ছে, র হ্যাঁ নেই হ্যাঁ কিন্তু হ্যাঁ কোথাও, সব জায়গাতেই কিন্তু রা আছে, আকার আছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, হয়েছে, কিন্তু অনেক স্লো চলছেন আপনারা, এত স্লো চললে কিন্তু হবে না। ঠিক আছে, আপনারা চেষ্টা করতে থাকুন, আমরা পরের দিন আরেকবার ধরবো। ঠিক আছে, মতি শব্দ, কবি শব্দ রইলো, আপনারা আরেকবার চেষ্টা করুন। চিত্রিতা আপনি বলেছেন, কিন্তু বাকিদের এখনো হয়নি, তো বাকিরা চেষ্টা করুন। দীপান্বিতা পাত্র, আপনার হয়েছে কিছু কবি শব্দ অথবা মতি শব্দ? স্যার, না স্যার, মতি আর কবিতা আমি করতে পারিনি, দু সপ্তাহ সময় পেয়েছিলাম, কিন্তু একটু ব্যস্ত থাকাতে পারিনি। আমি নেক্সট উইক অবশ্যই হয়ে যাবে। ওই আগের 3টে হয়ে গেছিল, ওগুলো ঠিক বলেছিলাম। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ আপনি বলেছিলেন, ঠিক ঠিক। বাকিরাও অল্প অল্প করে একটু চেষ্টা করুন। ঠিক আছে, যাদের একেবারে হচ্ছে না তারাও একটু একটু করে চেষ্টা করুন, যেটুকু হয়। ঠিক আছে, 1টি 2টি 3টি। ঠিক, তাহলে আগের দিনের ক্লাস থেকে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আজকে আমরা নতুন বিষয়ে যাব। কোনো প্রশ্ন? গুরুদাস? স্যার এই যে প্রতিটা শব্দরূপের শেষে যে হে রামা হে রামও থাকে, তেমন আমরা কি ভো ব্যবহার করতে পারি, ভো রাম এরকম ব্যবহার করতে পারি? ব্যবহার করা যেতেই পারে, সম্বোধন বাচক যে কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে স্যার। আলোক্য কর্ণ সাহা, কোনো প্রশ্ন আছে আগের দিনের ক্লাস থেকে? না স্যার, কোনো প্রশ্ন নেই। তবে আপনি আমি জয়েন করার সময় বলছিলেন ওই বলবত্তরহ দিয়ে একটা বলছিলেন, বিশেষণ হিসেবে একটা বলছিলেন, তো সেইটা কি বলছিলেন একটু বুঝিয়ে দেবেন সেটা? সেটা একটু ঠিক, আমি বুঝিয়ে বলে দিলে ভালো দিচ্ছি। হয়। হ্যাঁ আমি বলে দিচ্ছি, কিন্তু ক্লাসে জয়েন করবেন একদম সময়ে। ঠিক আছে, 55তে আপনাদের লিঙ্ক দেওয়া হচ্ছে, যখনই লিঙ্ক দেওয়া হোক তার 5 মিনিটের মধ্যে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, 55তে দেওয়া হয়েছে মানে আপনারা 7টার মধ্যে জয়েন হয়ে যাবেন। যদি কখনো দেরি হয়, 7টার সময় যদি দেওয়া হয়, তাহলে 7:05-এর মধ্যে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, লেট করবেন না। আমি আরেকবার বলে দিচ্ছি, সেখানে বলছিলাম যে বিশেষ্য বিশেষণ, যদি বিশেষ্য বিশেষণ থাকে তাহলে সবসময় বিভক্তি লিঙ্গ বচন একই রকম হয়। সেটা যে কোনো বিভক্তির ক্ষেত্রে হতে পারে, ষষ্ঠীর ক্ষেত্রে হতে পারে, প্রথমার ক্ষেত্রে হতে পারে। যেমন রামস্য পুত্রাহা, পুত্রাহা এটা হচ্ছে প্রথমাতে আছে, আর রামস্য এটা হচ্ছে ষষ্ঠীতে আছে। তো পুত্রাহা এর যদি কোনো বিশেষণ বলি আমি, সুন্দরাহা পুত্রাহা, তো এখানে সুন্দরাহা এই বিশেষণটিও হচ্ছে পুংলিঙ্গে হবে, একবচনে হবে এবং প্রথমা বিভক্তিতে হবে। কারণ পুত্রাহা এটা বিশেষ্য পদ, বিশেষ্য পদটি হচ্ছে পুংলিঙ্গে আছে, একবচনে আছে আর প্রথমা বিভক্তিতে আছে, তাকে অনুসরণ করেই হচ্ছে বিশেষণ হবে। সেই রকমই ষষ্ঠীতে যেই পদটি রয়েছে রামস্য, রামস্য, এর যদি কখনো বিশেষণ আমি কিছু বলি যে বলবতঃ, বলবতঃ মানে বলবান, বলবান, তো বলবান এটা প্রথমাতে হয়, ষষ্ঠীতে হচ্ছে বলবতঃ। তো বলবতঃ রামস্য সুন্দরঃ পুত্রঃ, এটা হলো পুরো বাক্য। তাহলে বলবতঃ রামস্য, এখানে বলবতঃ এই শব্দটি রামস্য এর বিশেষণ। তো রামস্য এর বিশেষণ হওয়ার জন্য বলবতঃ এটি ষষ্ঠী বিভক্তি হয়েছে, আর এক বচনে প্রয়োগ হয়েছে এবং পুংলিঙ্গে হয়েছে। কারণ কি না, কারণ হচ্ছে এর যেটি বিশেষ্য পদ রামস্য, এটি হচ্ছে পুংলিঙ্গে ষষ্ঠী বিভক্তি এক বচনে প্রয়োগ হয়েছে, সেই জন্য তাকে অনুসরণ করে, বিশেষ্য পদকে অনুসরণ করেই বিশেষণ এক বচনে এবং ষষ্ঠী বিভক্তিতে আর পুংলিঙ্গে প্রয়োগ হয়েছে। তো এইরকম ভাবেই যেখানেই যেখানে বিশেষ্য বিশেষণ ভাব আসবে, বিশেষ্য বিশেষণের প্রক্রিয়া আসবে বা প্রসঙ্গ আসবে,
সেক্ষেত্রে আমরা এরকম ভাবে বিশেষণকে বিশেষ্য অনুসারে পরিবর্তন করে ব্যবহার করব বাক্যে। বোঝা গেছে? কারো কোনো অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। ঠিক, তাহলে এইরকমই প্রয়োগ কি হতে পারে? ব্রজেশ বাবু একটি বাক্য বলুন, অন্য কিছু যেখানে বিশেষ্য থাকবে এবং বিশেষণ থাকবে। আচ্ছা, বাংলায় বলবো? হ্যাঁ বাংলায় বলুন, যদি সংস্কৃত অসুবিধা হচ্ছে বাংলায় বলুন, সেটাকে অনুবাদ করবেন তারপরে। বাংলায় বলুন প্রথমে। শ্যাম একটি শান্ত বালক। ঠিক, তাহলে শ্যাম শান্ত বালক। ঠিক আছে, এতটুকু নিলাম আমরা। একটি আচ্ছা, এই শব্দটি বাদ দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, রাম শান্ত বালক। তাহলে এটাকে যদি অনুবাদ করেন তাহলে কি হবে বলুন, আপনিই বলুন, ব্রজেশ বাবু বলুন, চেষ্টা করুন। শ্যাম শান্ত বালক। শ্যামে তো প্রথম আর এক বচন হবে, তাহলে শ্যামাহা, না শ্যামাহা। শান্তকে কি বলে স্যার সংস্কৃত? হ্যাঁ, শান্ত শব্দ সংস্কৃতেও হবে। ঠিক আছে, শান্তহা, শ্যামহা, শান্তহা। তারপরে বালকাহ। ঠিক, বালকাহা। দেখুন এখানে শ্যাম হচ্ছে বিশেষ্য, সেটাকে আমরা প্রথমেই বলে দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। শ্যামহা, তার বিশেষণ দুটি আমরা পরে বলছি। শান্তহা, বালকাহা। দেখুন এখানে তিনটি দেখুন, প্রথমা হয়েছে, এক বচন হয়েছে এবং পুংলিঙ্গ হয়েছে, তাই না? এখানে বিশেষ্য বিশেষণ রয়েছে, সেই জন্য তিনটিই সমানভাবে হয়েছে। ঠিক আছে, সমিলি। অন্য উদাহরণ কি হবে? স্ত্রীলিঙ্গে যদি উদাহরণ বলতে বলি কি হবে? বালিকাটি বালিকাটির বালিকাটি বই। স্যার স্ত্রীলিঙ্গের না বলে যদি ক্লিবলিঙ্গ দিয়ে বলি? ক্লিবলিঙ্গ দিয়ে বললেও হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্ত্রীলিঙ্গ দিয়ে বলতে হবে। বালিকাটির বইটির রং লাল। এখানে তো বইয়ের রং হয়ে গেল, তাই না? বইটির রং, তাহলে বই তো এখানে ক্লিবলিঙ্গে আছে। তারপরেও এখানে আমরা বলছি বইটির, তার মানে তো ষষ্ঠী হয়ে গেল। বইটির রং, রং এখানে তো প্রথম বিভক্তি হয়ে গেল, তাহলে এখানে বিশেষ্য বিশেষণ হলো না। বিশেষ্য বিশেষণ মানে সবসময় একই রকম থাকতে হবে। বালিকাটির গানের গলা খুব সুন্দর। এখানে গলা, গানের গলা সুন্দর, এটা কার বিশেষণ হয়ে গেছে? বালিকার বিশেষণ কিন্তু হয়নি। বালিকা হচ্ছে স্ত্রীলিঙ্গে আছে, কিন্তু সুন্দর কাকে বলা হচ্ছে? এখানে গলাকে সুন্দর বলা হচ্ছে, তাই না? তাহলে কণ্ঠহা বলতে হবে, তাহলে কণ্ঠ পুংলিঙ্গ হয়ে গেল, তাহলে সুন্দরাহ কণ্ঠহা, সেটা পুংলিঙ্গই হয়ে গেল। আবার বালিকায়াহ কণ্ঠঃ সুন্দরঃ, এইরকম প্রয়োগ হবে। তাহলে এটা বালিকার বিশেষণ হলো না, এটা কণ্ঠের বিশেষণ হয়ে গেল। ঠিক, অন্য কেউ বলবেন? কেউ ভেবেছেন কিছু? স্যার যদি বলি স্যার বালিকাটি সুন্দর, সুন্দরী। ঠিক, সেক্ষেত্রে হবে সুন্দরী বালিকা। ঠিক, ঠিক বলেছেন।
এরকমই আর কেউ কিছু ভেবেছেন? স্যার সুন্দরী বালিকাটি গলায় মালা পরে আছে। অনুবাদ কি হবে? বড় বাক্য বললেই হবে না, তার অনুবাদ করতে হবে। কি হবে অনুবাদ? সেই জন্য আমি বাক্য বলতে বলিনি, আমি শুধু বলেছি বিশেষ্য বিশেষণ বললেই হবে। ঠিক আছে, বাক্য বলার দরকার নেই এখন, যেহেতু আমরা এখন সবেমাত্র শুরু করেছি, শিখছি, সেই জন্য বড় বড় বাক্য এখন বলতে পারবো না। সেই জন্য বিশেষ্য আর বিশেষণ এটুকু বললেই হবে। কেউ কিছু ভাববেন? কেউ কিছু ভেবেছেন? বলবেন। স্যার সুগন্ধি ফুল। হ্যাঁ, সুগন্ধি ফুল। এক্ষেত্রে কি হবে অনুবাদ করলে? ফুল তো স্যার পুষ্পম হবে, কিন্তু ঠিক, সুগন্ধিকে পুষ্পম হবে। সুগন্ধকে কি বলবো সংস্কৃতে? এখানে বলতে হবে সুগন্ধ বলতে তো গন্ধকেই বোঝাচ্ছে, তাহলে এখানে বলতে হবে গন্ধযুক্ত বলতে হবে। তাহলে সুগন্ধযুক্তম, সুগন্ধযুক্তম পুষ্পম। সুগন্ধযুক্তম পুষ্পম। ঠিক, সুগন্ধযুক্তম পুষ্পম। এই যুক্তম বলবেন, ঠিক আছে, যুক্তম কেউ বলবেন না। যখনই কোনো শব্দ বলবেন সংস্কৃতের মতো উচ্চারণ করবেন। সৌমিলি। হ্যাঁ স্যার, যদি বলি রাম একজন জ্ঞানী ব্যক্তি। ঠিক, তাহলে এটার অনুবাদ কি হবে? বেশি বড় করে না বলে রাম জ্ঞানী এটুকু বললেই হবে। ঠিক আছে, বেশি শব্দ আমরা ব্যবহার করব না, রাম জ্ঞানী এটুকু বললেই হবে। তাহলে কি হবে? রামঃ জ্ঞানী জ্ঞানী, দীর্ঘি, দীর্ঘি হবে, জ্ঞানী। তাহলে রামঃ জ্ঞানী। এখানে হচ্ছে রাম এটা প্রথম আর এক বচনে আছে পুংলিঙ্গে, আর জ্ঞানী এটা নকারান্ত শব্দ। আমরা আগের দিন যে শব্দের লিস্ট দিয়েছিলাম, রূপ দিয়েছিলাম, সেখানে হয়তো জ্ঞানী অথবা গুণী অথবা এরকম কিছু শব্দ থাকবে, নকারান্ত শব্দ। তো সেখানে দেখতে হবে যে প্রথম আর এক বচনে কিন্তু জ্ঞানী এরকম রূপ হয়, গুণী। ঠিক আছে, গুণ আছে যার সে গুণী, জ্ঞান আছে যার সে হচ্ছে জ্ঞানী। এরকম এই রূপগুলি হচ্ছে নকারান্ত শব্দের। তো এক্ষেত্রেও একই রকম হয়েছে। ঠিক, রুদ্রনাথ বাবু কি বলছেন? স্যার রমণীটি ধূর্তা হবে? বলুন আরেকবার, কি বললেন? মানে ধূর্তা রমণী বা রমণীটি ধূর্তা, মানে ধূর্ত ঠিক ধূর্ত ঠিক 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 ঠিক, হ্যাঁ হবে। ধূর্তা রমণী, রমণী এটাও প্রথমাতে আছে, ধূর্তা এটাও প্রথমাতে আছে, সেই জন্য এটা বিশেষ্য বিশেষণ হচ্ছে। এখানে রমণীকেই বোঝাচ্ছে, ধূর্তা শব্দ, ধূর্ত শব্দ দিয়ে রমণীকেই বোঝাচ্ছে, সেই জন্য ধূর্তা করতে হবে। ঠিক আছে, ধূর্তাহা বললে হবে না, কারণ এটা হচ্ছে রমণীর বিশেষণ। সেই জন্য রমণী ধূর্তা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। রমণী যদিও দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এখানে কিন্তু ধূর্তি করে দেবো না। ঠিক আছে, ধূর্তি বলে কোনো শব্দ হয় না, ধূর্তা শব্দ হয়। যেরকম বালিকা বলছি, লতা বলছি, সেরকমই এখানে ধূর্তা শব্দ। এটা স্ত্রীলিঙ্গ হয়েছে, এটুকুই যথেষ্ট। ঠিক আছে, একই রকম যে ইকার থাকলে ইকারই হতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই, শুধুমাত্র লিঙ্গ মিললেই হবে। ঠিক, দীপান্বিতা ম্যাম কি বলছেন? বালিকাটি নম্র, এক্ষেত্রে কি হবে? বালিকা নম্রর ক্ষেত্রে কি হয়? নম্রা হবে? ঠিক, আকারান্ত হয়ে যাবে, নম্রা, নম্রা। ঠিক আছে স্যার, যদি লজ্জাশীল এটা যদি থাকে, বালিকাটি লজ্জাশীলা, সেক্ষেত্রে কি লজ্জাশীলাই থাকবে? ঠিক ঠিক, লজ্জাশীলা। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দের মতো। লজ্জাশীলা, লজ্জাশীলা বালিকা, এরকম বলতে হবে আপনাকে। স্যার আমি যদি লং গার্ল্যান্ড বোঝাতে চাই,
তাহলে কি আমি এটা বলতে পারি? স্যার একটু কারেক্ট করে দেবেন ভুল বললে। দীর্ঘ মালা। দীর্ঘা মালা, ঠিক আছে, দীর্ঘ বললে হবে না, দীর্ঘা বলতে হবে, আকারান্ত হয়ে যাবে। যেহেতু অকারান্ত শব্দকে সাধারণত যদি আমরা স্ত্রীলিঙ্গ করতে যাই সেক্ষেত্রে আকারান্ত হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য এখানে দীর্ঘ শব্দটি ছিল পুংলিঙ্গ, সেটাকে স্ত্রীলিঙ্গ করতে গেলে দীর্ঘা হয়ে যাবে, দীর্ঘা মালা, ঠিক আছে ঠিক আছে। আরিয়ামা? হুম। হ্যাঁ স্যার। আর কেউ কিছু ভেবেছেন, কিছু বলবেন এইরকম বিশেষ বিশেষণ? গীতা মাধুর্যপূর্ণ। গীতা মাধুর্যপূর্ণা, ঠিক আছে, মাধুর্যপূর্ণ, এটা আমরা তিনটি লিঙ্গে ব্যবহার করতে পারি, অকারান্ত ক্লিবলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ, আর এটা স্ত্রীলিঙ্গ করলে এটা আকারান্ত হয়ে যাবে, পূর্ণা, ঠিক আছে, মাধুর্যপূর্ণা গীতা। স্যার বিশেষণটাকে আগে আগে বসিয়ে দেবো, মানে মাধুর্যপূর্ণা গীতা। ঠিক ঠিক, বিশেষণ আগেই হয়, বিশেষ্য পরে হয়, তো কোনো কোনো ক্ষেত্রে আমরা বিশেষ্য আগে বলি, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ্য পরে। চিত্রিতা কিছু বলবেন? স্যার জলবাহী নদী। ঠিক, জলবাহী নদী, তাহলে এটা সংস্কৃত অনুবাদ করলে কি হবে? কি হবে চেষ্টা করুন। স্যার একটু সাহায্য করুন। সাহায্য তো করবোই, আপনি একবার চেষ্টা করুন, আগে কিছু একবার বলুন। বুঝতে পারছি না। এক্ষেত্রে বাহী যেটা রয়েছে জলবাহী, তো এটাকে স্ত্রীলিঙ্গ করতে গেলে বাহিনী বলতে হবে, জলবাহিনী নদী, ঠিক আছে। যেরকম আমরা অকারান্ত শব্দকে আকারান্ত করে দিচ্ছিলাম, সেক্ষেত্রে এখানে কিন্তু জলবাহিনী, ঠিক আছে, এরকম ভাবে আমাদের প্রয়োগ করতে হবে, জলবাহিনী নদী। রুদ্রনাথ বাবু বলুন। শিখণ্ডী ধনুর্ধর। শিখণ্ডী ধনুর্ধর, তাই তো, তাহলে এটা কোন লিঙ্গে, কোন বচনে, কোন বিভক্তিতে হবে বলুন? বিভক্তি তো প্রথমেই থাকবে, নপুংসক লিঙ্গ শিখণ্ডী। আর ধনুর্ধরম হবে না, ধনুর্ধরা, ধনুর্ধারিণী। দেখুন শিখণ্ডী শব্দটি কোন লিঙ্গে রয়েছে সেটি দেখতে পাবেন না, ঠিক আছে, এখানে ব্যক্তিকে দেখে কিন্তু নয়, শব্দের লিঙ্গ অনুসারে আমরা এখানে কাজ করব, ঠিক আছে, কোন অর্থের কি লিঙ্গ সেটা আমরা কিন্তু দেখছি না, ঠিক আছে, এখানে শব্দের লিঙ্গ, তো শিখণ্ডী শব্দটি কোন লিঙ্গে হয়? এটা তো স্যার জানি না, মানে এটা কি স্ত্রীলিঙ্গের শব্দ? ওটার স্পেলিং কি হয়? বলুন, স্পেলিং কি হয়? স্যার বাংলায় স্পেলিংটা হয় তালবস্যয় রস্যি খ দন্ত নয় ডয়ে দীর্ঘি, দীর্ঘি হয় লাস্টে।
He got stuck. শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম যে শিখণ্ডী শব্দ, শিখণ্ডী এটা হচ্ছে নকারান্ত শব্দ। ঠিক আছে, যেরকম জ্ঞানী গুণী যে শব্দগুলি বলছিলাম, জ্ঞানীন শব্দ অথবা গুণীন শব্দ অথবা শিক্ষার্থীন শব্দ, পরীক্ষার্থীন শব্দ, এই শব্দগুলির মতোই শিখণ্ডীন শব্দটি হচ্ছে নকারান্ত শব্দ। ঠিক আছে, তো এক্ষেত্রে বলতে হবে তাহলে সেই অনুসারে বলতে হবে শিখণ্ড বলতে ময়ূরপুচ্ছ। শিখণ্ড শব্দের অর্থ হচ্ছে ময়ূরপুচ্ছ। তো ময়ূরপুচ্ছ আছে যার এরকম অর্থ হয়, কিন্তু সেক্ষেত্রে এখানে ব্যক্তির সঙ্গে এর কোনো মিল নেই, কিন্তু নামের অর্থ হচ্ছে শিখণ্ড বলতে একটা ময়ূরপুচ্ছ আছে যার এরকম, তাকে বলা হচ্ছে শিখণ্ডী। তো এটা পুংলিঙ্গ শব্দই, শিখণ্ডী দীর্ঘী হবে প্রথমাতে। তো শিখণ্ডী কি বলেছিলেন, বাক্যটি কি বলেছিলেন? ধনুর্ধারী। তাহলে এখানে বলতে হবে ধনুর্ধারः, এরকম বলতে পারে শিখণ্ডী ধনুর্ধারः, অথবা বিপরীত ভাবে বলতে পারেন ধনুর্ধারः শিখণ্ডী। ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন আছে? স্যার যদি আমি কালারফুল ক্লথ এই কথাটা বলতে যাই, তাহলে কালারফুল কে কি রঙ্গিনী হবে শব্দটা কালারফুল বোঝাতে? বর্ণময়ঃ, এরকম বলতে পারি আমরা, বর্ণময়ঃ। পুষ্প যদি আমরা বলি যে কালারফুল ফ্লাওয়ার যদি বলি, তাহলে সেখানে বলতে হবে বর্ণময়ম পুষ্পম। স্যার আমি ক্লথ বলছিলাম, মানে বস্ত্রম যেটা। সেক্ষেত্রেও একই রকমই হবে। পুষ্পম এই শব্দটিও হচ্ছে ক্লিবলিঙ্গে, আর বস্ত্রম এটাও হচ্ছে ক্লিবলিঙ্গে, সেই জন্য বর্ণময়ম এইরকম। কালারফুল বলতে বর্ণময়ম। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক। ঠিক এইভাবে আপনারা তাহলে বিশেষ্য বিশেষণ ব্যবহার করবেন, প্রয়োগ নিজেরা অভ্যাস করবেন। আজকের বিষয় হচ্ছে রুদ্রনাথ বাবু বলুন, কি বলছেন? স্যার যেটা রয়েছে এটা সত্যম শিবম সুন্দরম যেটা রয়েছে, তাহলে স্যার শিব শব্দটা কি মানে নপুংসক লিঙ্গ? না, শিব শব্দটা অনেক রকমের অর্থ যখন নানান হয় তখন শব্দের রূপটা হচ্ছে পাল্টে যায়। ঠিক আছে, শিবম বলতে এখানে কি বলবো, শিবম বলতে মঙ্গলময় এরকম অর্থ বোঝানো হচ্ছে। আর শিবহা যেটা বলা হয় সেটা হচ্ছে একজন ব্যক্তির নাম হিসেবে সেখানে বলা হচ্ছে, তো দুটি কিন্তু আলাদা। শিবম বলতে মঙ্গলম এইরকম অর্থ। ঠিক আছে, ইয়েস। তাহলে স্যার একটু পুরোটার মানে বলবেন? কি বলছেন? বলছিলাম স্যার তাহলে একটু পুরোটার মানেটা বলবেন?
সত্যম শিবম সুন্দরম, সুন্দর শব্দের অর্থ সুন্দর, শিব শব্দের অর্থ মঙ্গলময়, আর সত্য শব্দের অর্থ তো সত্যই, তাই না? এগুলির ব্যাখ্যা অনেক বৈদিক, তো সেই জন্য এগুলির ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা হবে, সামান্য হবে এরকমই অর্থ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রকৃতে আমরা যেরকম ভাবে চলছিলাম, যে আমাদের আজকের কি বিভক্তি পড়ার কথা, আজকে আমরা পড়বো সপ্তমী বিভক্তি, ঠিক আছে? ক্রম অনুসারে পড়ছি না, কারণ ক্রম অনুসারে পড়তে গেলে আপনাদের কঠিন মনে হবে। প্রথমা যদিও কঠিন ছিল, তবুও প্রথমেই আমরা পড়ে নিয়েছি, কিন্তু দ্বিতীয়া পড়তে গেলে আরো একটু কঠিন হয়ে যাবে, সেই জন্য সপ্তমী ষষ্ঠী এগুলি একটু সহজ আছে বলে এইগুলি আমরা একটু আগে পড়ে নিচ্ছি। তো সপ্তমী বিভক্তি আমরা একটু একটু জেনেছিলাম যে আধারে সপ্তমী বিভক্তি হয়, তাই না? সপ্তমী বিভক্তি আমরা একটু একটু আলোচনা করেছিলাম যে আধার অথবা সময় কার বোঝাবে, সেক্ষেত্রে আমরা সপ্তমী বিভক্তি ব্যবহার করতে পারি। তো সেগুলিরই আজকে আমরা প্রয়োগ দেখব। তো তার আগে আমরা কিছু শব্দ দেখব যে সপ্তমীতে কিরকম রূপ হয়। আমরা রাম শব্দের সপ্তমীতে কি রূপ হয় বলুন, কেউ একজন বলুন, হাত তুলুন। গুরুদাস বলুন। স্যার রামে রাময়োঃ রামেষু। ঠিক, রামে রাময়োঃ রামেষু, ঠিক। লতা শব্দে কে বলবেন, হাত তুলুন। লতা শব্দে দীপান্বিতা পাত্র বলুন। লতায়াম লতয়োঃ লতাসু। ঠিক, লতায়াম লতয়োঃ লতাসু, ঠিক। এইরকমই ফল শব্দ তো রাম শব্দের মতোই হবে, ঠিক আছে? সেই জন্য সেখানে কোনো বিশেষ নেই, একই রূপ হবে। একটি রূপ মুখস্থ করলেই আরেকটি এমনিতেই হয়ে যাচ্ছে। রাম শব্দের মতোই ফল শব্দের সপ্তমীতে একই রূপ হবে। ফলে ফলয়োঃ ফলেষু, রামে রাময়োঃ রামেষু, একই রূপ, ঠিক। তো এইরকমই কবি শব্দে কেউ বলতে পারবেন, কবি শব্দে, মতি শব্দে। মত্যাম মত্রয়োঃ মতিষু। ঠিক, মত্যাম মত্যোঃ মতিষু, ঠিক। এইরকমই কবি শব্দে গুরুদাস। স্যার কাব্যৌ কাব্যয়োঃ কবিষু। কাব্যও হয় নাকি কবৌ হয়, কি রূপ হয়? কাবু কাবু কাবু। ঠিক, কবৌ, তারপরে কাব্যয়োঃ কবিষু। কবিষু এখানে দীর্ঘী না হর্ষি, কি হয়? হস্তিকার স্যার। কবিষু, তাই তো? হ্যাঁ কবিষু, স্যার, হ্যাঁ স্যার। ঠিক ঠিক। তো বাকি শব্দে আমরা কিছু কিছু দেখে নেব সপ্তমীতে কি রূপ হচ্ছে, তারপরে আমরা নিয়ম পড়ব এবং তারপরে আপনারা একটি একটি করে বাক্য বলবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। সৌমিলি, আপনি পড়ুন। স্যার কি বললেন? পড়ুন, সপ্তমী বিভক্তি পড়ুন, প্রাতিপদিক বলে সপ্তমী বিভক্তি পড়ুন। তৎ প্রাতিপদিকম সপ্তমী তস্মিন তয়ঃ তেষু। ঠিক, এখানে আরেকটু বলতে হবে, তদ দকারান্তঃ পুংলিঙ্গ শব্দঃ,
এটা বলতে হবে। দকারান্তঃ পুংলিঙ্গ শব্দঃ। বলুন আরেকবার। तद् दकारान्तः पुंलिङ्गशब्दः। ঠিক, তারপরে সপ্তমী বিভক্তি। तस्मिन् तयः तेषु। ঠিক, তায়াহা নয়, তায়োহ। ওকার আছে তো, সেই জন্য তায়োহ ও বলতে হবে। তায়াহা বললে উচ্চারণটা অকার হয়ে যাচ্ছে, তায়াহা, কিন্তু তায়াহা নয়, এখানে আছে তায়োহ। তাসমিন তায়োহ তেষু। বলুন আরেকবার, উচ্চারণ করুন। तस्मिन् तयोः तेषु। ঠিক, এর অর্থ কি? আমরা তৎশব্দ আগে পড়েছিলাম একবার, কেউ বলতে পারবেন? তৎশব্দ আগে আমরা পড়েছিলাম, হাত তুলুন, কি অর্থ? স্যার তুমি, তৎ মানে? না, আমরা প্রথমাতে পড়েছিলাম সাহা তৌতে, প্রথমা পড়েছিলাম না? সাহা তৌতে, সাহা এ সাহা কাহা পড়েছিলাম প্রথম দিন। হ্যাঁ স্যার, সহ মানে সে, তাহলে তৎ মানে তারা। তৎ মানে হচ্ছে, এটা তো প্রাতিপদিক তাই না? তার রূপ হচ্ছে সাহা, তার প্রথমার রূপ হচ্ছে সাহা। তদ এটা তো প্রাতিপদিক, অর্থ তো আলাদা হবে না, অর্থ তো একই। কোথায় স্যার সেই হবে? কি? তৎ মানে তাহলে সে হবে? তদ এটা হচ্ছে প্রাতিপদিক, এটা তো আমরা ব্যবহার করছি না বাক্যে। আমরা বাক্যে যেটা ব্যবহার করব সেগুলি হচ্ছে বিভক্তি যোগ করে, তাই না? সহতৌতে, তন্তৌ, তান, তসমিন তয়োহ তেষু, এগুলি আমরা ব্যবহার করব। পুংলিঙ্গে কিন্তু তদ এটা ব্যবহার হবে না, এটা প্রাতিপদিক। এটার অর্থ কি? হাত তুলুন, কে বলবেন? হ্যাঁ, সঞ্জয় বাবু বলুন। ওইটি। ঠিক, আমরা পড়েছিলাম দূরের কোনো ব্যক্তি, পুংলিঙ্গ কোনো বস্তুকে বোঝাতে আমরা তৎশব্দ ব্যবহার করি পুংলিঙ্গে, তাই না? সে, সেটি বা ওইটি, ও। যদি আমরা ব্যক্তিকে কখনো বলি তাহলে বলবো সে অথবা ও। তো এটাই সপ্তমীতে ব্যবহার করলে কি অর্থ হবে? সপ্তমীতে বলতে সেখানে, ঠিক আছে? সে এটা হচ্ছে প্রথমার অর্থ, আর সেখানে এটা হচ্ছে সপ্তমীর অর্থ। ঠিক, সপ্তমীর অর্থ আমরা পড়বো নিয়মগুলি, তাহলে স্পষ্ট হবে। ঠিক আছে, তারপরে কে পড়বেন? এটা তৎশব্দের স্ত্রীলিঙ্গের রূপ। তৎশব্দের স্ত্রীলিঙ্গের রূপ হচ্ছে, কি রূপ হচ্ছে? কেউ একজন পড়ুন। ব্রজেশ বাবু পড়ুন, ব্রজেশ বাবু। সপ্তমীটা পড়বো তো স্যার? হ্যাঁ, প্রাতিপদিক বলে তারপর সপ্তমীটা পড়ুন। হ্যাঁ। तद् दकारान्त स्त्रीलिंग स्त्रीलिंग शब्दः सप्तमी विभक्ति तस्यां तयोः तासु। ঠিক ঠিক, তাস্যাম তয়োহ তাসু। এখানে কি পার্থক্য পেলাম আমরা পুংলিঙ্গের সাথে? তাস্যাম তয়োহ তাসু এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে, পুংলিঙ্গে কি রূপ ছিল? স্যার তসমিন প্রথমা তয়োহ তসমিন ঠিক ঠিক ঠিক, তসমিন তয়োহ তেষু। তাহলে দেখুন এখানে তস্যাম হয়ে গেছে, সেটা পুংলিঙ্গে ছিল তসমিন। তাহলে তসমিন আর তস্যাম
এই দুটির মধ্যে পার্থক্য আছে। যখন আমরা স্ত্রীলিঙ্গের বিশেষণ হিসেবে ব্যবহার করব তখন আমরা বলবো তস্যাম, তস্যাম নদ্যাম। বোঝা গেছে? তস্যাম নদ্যাম, এটা নদীর বিশেষণ হিসেবে ব্যবহার করব। আর তসমিন বনে বলতে পারি আমরা, তসমিন বালকে, তসমিন গ্রামে, ঠিক আছে, তসমিন নারে, তসমিন দেবে, ঠিক আছে। তয়োহ এটা সমান রূপ আছে, তয়োহ স্ত্রীলিঙ্গেও সমান আর পুংলিঙ্গেও সমান আর ক্লিবলিঙ্গেও সমান। যেরকম রাম শব্দ আর ফল শব্দ, রাময়োহ ফলয়োহ একই রূপ হয়, সেই রকমই এখানে তৎশব্দেরও স্ত্রীলিঙ্গে আর পুংলিঙ্গের দুই বচনের সপ্তমীর যে রূপ রয়েছে সেটা হচ্ছে একই। আর তাসু তেসু, তাসু এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে আর তেসু এটা হচ্ছে ক্লীবলিঙ্গে। মনে থাকবে সকলের? একটু খেয়াল করে করে পড়তে হবে, যখন আমরা পড়ছি একটু পার্থক্য করে করে পড়তে হবে, তাহলে কিন্তু বেশি মনে থাকবে। ঠিক আছে, তারপরে একজন পড়ুন। এটার ক্লীবলিঙ্গের রূপটা দেখুন একই আছে। এটা আমি পড়ে দিচ্ছি, পরেরটা আপনারা পড়বেন। এটা হচ্ছে তৎ শব্দ দকারান্তঃ ক্লীবলিঙ্গ শব্দঃ। এটা সপ্তমী বিভক্তিতে রূপ হচ্ছে তস্মিন তয়োহ তেষু, যেরকম পুংলিঙ্গের রূপ হয়েছিল সেই রকমই। তো এটার বিশেষণ কিন্তু আমরা ফলে দিতে পারি, ফল। তাহলে তস্মিন ফলে, তস্মিন ফলে মানে সেই ফলে, তয়োহ ফলয়োহ, তেষু ফলেষু, ঠিক আছে, এরকম ভাবে আমরা ব্যবহার করব। তারপর এতৎ, এতৎ শব্দের অর্থ কে বলবেন? অর্থ কি? এইটি। ঠিক, এটি মানে কাছের কোনো বস্তু অথবা ব্যক্তিকে বোঝাতে এতৎ শব্দ ব্যবহার করব। ঠিক, রুদ্রনাথ বাবু ঠিক বলেছেন। এতৎ শব্দের অর্থ হচ্ছে কাছের বস্তুকে বোঝাচ্ছি, এ যোগ করে দিয়েছি, ঠিক আছে। তৎ শব্দের মতোই হবে, এর সাথে আমরা এ যোগ করে দিয়েছি। তো তৎ শব্দের যে রূপগুলি আমরা দেখলাম সেই রকমই এখানেও সপ্তমীতে একই রকম রূপ হবে, এ তস্মিন, এ তয়োহ, এ তেষু, শুধুমাত্র একটি করে এ যোগ করে দিতে হয়েছে। আর দুই বচনে আর একটি রূপ হবে, সেটি হচ্ছে এ নয়োহ। তো আমাদের একটি রূপ মনে রাখলেই হবে, দুটি রূপ আপনাদের জানার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। একটি রূপ আপাতত মনে রাখলেই হবে, এ তস্মিন, এ তয়োহ, এ তেষু। তাহলে যেটা আমরা বলছিলাম যে বালকে, সেই বালকে, এখানে হয়ে যাবে এই বালকে, এই বালকে, ঠিক আছে, সেটার অর্থ হচ্ছিল সেই বালকে, এখানে হয়ে যাবে অর্থ এই বালকে, এই বালকগুলিতে, বহু বচনে বললে এই বালকগুলিতে, এতেষু বালকেষু, ঠিক আছে। এতয়োহ বালকয়োহ দুই বচন। কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ব্রজেশ বাবু, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। ঠিক, এতৎ শব্দের এটা স্ত্রীলিঙ্গের রূপ, একই রকম হবে এতস্যাম, এতয়োহ, এনয়োহ, এতাসু, একই রকম রূপ। তৎশব্দের যেটা স্ত্রীলিঙ্গে পড়েছিলাম এতৎ শব্দেও একই রকম, শুধু একটি একার যোগ হয়ে গেছে। এগুলি আপনারা পার্থক্য করে একটু পড়ে নেবেন। এটা ক্লীবলিঙ্গ পুংলিঙ্গের মতো একই রকম রূপ। স্ত্রীলিঙ্গেরটা একটু দেখান না স্যার। ঠিক, স্ত্রীলিঙ্গের হচ্ছে এতস্যাম, এতয়োহ, এতাসু, তৎশব্দের মতোই। তৎশব্দের স্ত্রীলিঙ্গে যেরকম রূপ ছিল এখানেও একই রকম রূপ আছে, শুধু একার যোগ হয়ে গেছে। ঠিক আছে, বাকি শব্দগুলি আমরা একটু পরে দেখছি। আমরা এবার নিয়মটি দেখে নেব যে সপ্তমী বিভক্তি আমরা প্রয়োগ করব কখন।
অর্হনা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে অর্হনা? হ্যাঁ স্যার। আচ্ছা, বাংলা পড়তে জানেন আপনি? হ্যাঁ স্যার। ঠিক আছে, পড়ুন তাহলে, কি নিয়ম লেখা রয়েছে পড়ুন। সাধারণভাবে আধারবাচক শব্দের পর সপ্তমী বিভক্তি হয়, যেমন টেবিলে বই আছে। এখানে বইয়ের আধার টেবিল, টেবিল उत्पीठिका, বই पुस्तकम, আছে अस्ति। उत्पीठिकायां पुस्तकम अस्ति। অতএব उत्पीठिका শব্দের পর সপ্তমী বিভক্তি হলো। আধার 3 প্রকার হয়। ঠিক আছে, বৈষ্ণব, ঠিক ঠিক ঠিক। তাহলে এখানে আমরা দেখলাম যে আধারবাচক শব্দের পর সপ্তমী বিভক্তি হবে, এটা হচ্ছে মূল নিয়ম। ঠিক আছে, এই অংশটি মনে রাখলেই হবে। তো আধারবাচক শব্দের পরে সপ্তমী বিভক্তি হবে, যেরকম টেবিলের উপরে বই আছে, তাই না? টেবিলে বই আছে, এটা হচ্ছে উদাহরণ। তাহলে টেবিলে বই আছে, এখানে টেবিল হচ্ছে আধার, তাহলে টেবিলে বই আছে। পুস্তকম অস্তি, এটা আমরা পড়েছিলাম, পুস্তকম প্রথমাতে হয়েছে, তো প্রথমাকে অনুসরণ করে হচ্ছে ক্রিয়াপদ হয়েছে। অস্তি এটা এক বচনে হয়েছে, পুস্তকম এক বচনে আছে, অস্তি এটাও এক বচনে হয়েছে। এই অংশে কোনো সন্দেহ নেই আমাদের, এটা আমরা আগেই পড়ে এসেছি। পুস্তকম অস্তি কেন হয়েছে এটা আমরা জানি, কিন্তু এই যে আমাদের উৎপীঠিকায়াম, এখানে সপ্তমী কেন হলো? কারণ এটা হচ্ছে আধার, বইয়ের আধার। ঠিক আছে, যে কোনো কিছুর আধার বোঝালে হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি করব। তো লতা শব্দের সপ্তমীর রূপ কি ছিল, কে বলবেন? লতায়াম। লতায়াম। লতা শব্দের সপ্তমীর এক বচনে লতায়াম এরকম রূপ হয়। তাহলে লতা শব্দ আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এটা মনে আছে আমাদের যে লতা শব্দ হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ যত আছে সবার কিন্তু সপ্তমীর এক বচনের রূপ একই রকম হবে। লতায়াম হয়েছে, এখানে উৎপীঠিকা ইয়াম হয়েছে, একই। ওখানেও ইয়াম যোগ হয়ে গেছিল, এখানেও ইয়াম যোগ হয়েছে। তাহলে উৎপীঠিকায়াম পুস্তকম অস্তি। বোঝা গেছে? এইরকম ভাবেই আমরা সকল প্রয়োগ করতে পারব। যখনই আমাদের কোনো আধার বোঝাতে হবে, কোনো স্থান বোঝাতে হবে, কোনো অধিকরণ বোঝাতে হবে, তখনই আমরা সপ্তমী বিভক্তি যোগ করে দেব। তাহলে রাম শব্দের সপ্তমীতে কি ছিল? বলুন তাড়াতাড়ি। স্যার রামে রাময়োহ রামেষু। ঠিক, রামে রাময়োহ রামেষু। তো সেক্ষেত্রেও আমরা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাই তো? রাম শব্দ মানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, প্রাতিপদিক দেখতে হবে সবসময়। তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ যত আছে সমস্ত কিন্তু একই রকম ভাবে হবে, রামে রাময়োহ রামেষু। তো এইরকম আমরা যদি কোনো প্রয়োগ করি তাহলে কি হতে পারে, এখানে কি বাক্য হতে পারে? একটি বাক্য বলুন, কেউ একজন হাত তুলুন আগে, তারপরে বলবেন। অন্য উদাহরণ কেউ বলতে পারবেন? চেষ্টা করুন। রুদ্রনাথ বাবু বলুন। স্যার নদীতে জল আছে হবে? হ্যাঁ, নদীতে জল আছে, ঠিক হবে। তাহলে নদী শব্দের আপনাকে সপ্তমী জানতে হবে। ঠিক আছে, দীর্ঘিকারান্ত শব্দ, তো দীর্ঘিকারান্ত শব্দের আমরা সপ্তমীর রূপ এখনো দেখিনি। আপনার যদি জানা থাকে তাহলে আপনি বলতে পারেন, যদি আপনি দেখে থাকেন, না হলে ক্লাসে এখনো দেখানো হয়নি।
সেই জন্য অকারান্ত শব্দ দিয়ে বলুন অথবা আকারান্ত শব্দ দিয়ে বলুন, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ দিয়ে বলুন অথবা অকারান্ত পুংলিঙ্গ শব্দ দিয়ে বলুন। ক্লিবলিঙ্গ শব্দ দিয়েও বলতে পারেন অকারান্ত, কারণ সেই শব্দগুলি সহজ, আপনারা পারবেন। দীপান্বিতা পাত্র বলুন। লতাটিতে ফুল আছে। আর একবার বলুন, কি বললেন? লতাটিতে ফুল আছে। লতা। ঠিক, লতাটিতে ফুল আছে, তাহলে কি হবে? লতায়াম পুষ্পম अस्ति। ঠিক ঠিক ঠিক, একদম সঠিক। লতায়াম পুষ্পম अस्ति। এবার পুষ্পম শব্দটিকে আমি বহু বচনে করে দিলাম, কারণ লতাতে অনেক ফুল রয়েছে, তাহলে পুষ্পানি সন্তি। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমরা লতা শব্দে কিন্তু বহু বচন করব না। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে কিন্তু লতা শব্দের সাথে এই যে ফুল এই শব্দের কিন্তু কোনো সম্পর্ক নেই, এখানে কিন্তু বিশেষ্য বিশেষণ নেই। সেই জন্য একটাতে বহু বচন করছি বলে আরেকটাতে বহু বচন করে দেবো, এরকম কিন্তু ভাববেন না। যেটা প্রথমাতে আছে তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে। ঠিক আছে, এখানে প্রথমাতে রয়েছে পুষ্প শব্দ, পুষ্পম। কি আছে না পুষ্প আছে, ফুল আছে, তাহলে তাকে অনুসরণ করে হচ্ছে ক্রিয়াপদ হবে, এক বচনে হবে ক্রিয়াপদ। অস্তি, পুষ্পম অস্তি, পুষ্পানি সন্তি। ঠিক আছে, লতায়াম এটা এক বচনে না বহু বচনে, যেই বচনেই হোক তাকে অনুসরণ করে কিন্তু ক্রিয়াপদ পাল্টাবে না, ক্রিয়াপদ কিন্তু প্রথমাকে দেখেই হবে। এগুলি একটু খেয়াল রাখতে হবে। গুরুদাস বলুন। স্যার কুপ্যাম জলম अस्ति। ঠিক, কুপ্যাম জলম अस्ति। আর কেউ চেষ্টা করবেন? ক্লিবলিঙ্গ শব্দ দিয়ে বলুন। ক্লিবলিঙ্গ শব্দ একই রকম হবে, পুংলিঙ্গ শব্দের মতোই হবে। বলুন রুদ্রনাথ বাবু। পাতায় শিশির। পাতায় শিশির, তাহলে কি হবে? পত্রম হবে। পত্রম এটা তো প্রথমার আর দ্বিতীয়ার রূপ হয়, তাই না? পত্রম এটা প্রথমাতে এবং দ্বিতীয়াতে হয়, সপ্তমীতে কি হবে? সপ্তমীতে এটা জানি না। সপ্তমীতে কি হবে আমি বললাম, পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গে অকারান্ত শব্দের একই রকম হয়। রাম শব্দে কি হয়, ফল শব্দে কি হয় সপ্তমীতে? রামে ফলে। ঠিক, রামে ফলে, তাহলে এখানেও একই রকম হবে। পত্রে, পত্রম শব্দ ক্লিবলিঙ্গে, তাহলে পত্রে, তাহলে পত্রে শিশিরাম এরকম বলতে পারি, অথবা বাষ্পম বলতে পারি। ঠিক আছে, পত্রে বাষ্পম। ঠিক আছে। পত্রে জলবিন্দু এরকম বলতে পারি। ব্রজেশ বাবু বলুন। স্যার গগনে তারা। হ্যাঁ, গগনে তারা, তাহলে কি হবে বলুন? গগনে তারে। তারে কেন হলো? স্যার গগন তো নপুংসক লিঙ্গ। গগন হচ্ছে নপুংসক লিঙ্গ, ঠিক বলেছেন। হ্যাঁ, তারা তো স্ত্রীলিঙ্গ, ওই জন্য আমি বললাম তারে হলে হয়তো তাহলে নপুংসক লিঙ্গ হবে। দেখুন এখানে আপনি কি বলতে চাইছেন বাংলাতে আগে বলুন। আকাশে তারা কি? হ্যাঁ, গগনে তারা মানে আকাশে তারা আছে। আছে বলতে চাইছেন, তাই তো? তাহলে গগনে তারা আছে, তাহলে গগনে তারা আছে, তাহলে এখানে প্রথমাতে কি হবে? আছে বলছেন, তাহলে কি আছে? তারা। তাহলে তারা আছে বলছেন, তাহলে তারা হচ্ছে প্রথমাতে থাকবে, সেটা তো সপ্তমী হবে না। আচ্ছা, ঠিক আছে, এখানে অধিকরণ বা আধার অথবা স্থান কোনটি?
স্থান, গগন, আকাশ। ঠিক, তাহলে জায়গার নাম হচ্ছে এখানে গগন, স্থান, হুম, তাই না? প্লেস যেটা বলছেন, তাহলে এখানে হ্যাঁ, স্পেস হচ্ছে প্লেস, প্লেস, তাহলে সেটাই হচ্ছে এখানে আধার, সেখানেই সপ্তমী হবে, তারাতে সপ্তমী হবে না। আচ্ছা, তারাতে হচ্ছে প্রথমা হবে, কারণ তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে। অস্তি এই ক্রিয়াটি বলছেন, তাহলে তারা শব্দ যদি আপনি এক বচনে প্রয়োগ করেন তাহলে অস্তি হবে। তাহলে গগনে তারা অস্তি এরকম বলতে পারেন, অথবা তারা শব্দটিকে বাদ দিয়ে নক্ষত্রম বলতে পারেন, গগনে আচ্ছা, নক্ষত্রম অস্তি। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। অথবা বলতে পারেন গগনে নক্ষত্রাণি সন্তি। অনেকগুলো ঠিক তারা। আছে, নক্ষত্রাণি সন্তি, এইরকম ভাবে এখানে কিন্তু গগনে নক্ষত্র যেটা বলছেন, নক্ষত্র কিন্তু এখানে আধার, অধিকরণ, সপ্তমী কিছু হবে না। বোঝা গেছে? আচ্ছা, মানে শুধু যেটা আমার মেন, যার উপর আধার করে অন্যগুলো হচ্ছে, সেটাই সপ্তমীতে হবে, আর কোনো কিছু সপ্তমীতে হবে না। আধার করে বলতে ওইরকম নয়, আধার করে বলতে স্থান, যেটা আমরা স্থান বলি না বাংলাতে। আকাশে তারা থাকে মানে আকাশটাকে আমরা স্থান বলছি, তাই না? আকাশটাকে আমরা স্থান হিসেবে ব্যবহার করছি। বাড়িতে, বাড়িতে মা আছেন, তাহলে বাড়িতে মা আছেন, তাহলে বাড়িটা কি আমাদের আধার বা অধিকরণ বা স্থান, তাই না? মা তো আধার, অধিকরণ, স্থান নয়। আমি যখন বলবো মায়ের মধ্যে মমতা আছে, মায়ের মধ্যে শ্রদ্ধা আছে, আমার মধ্যে শ্রদ্ধা আছে, তখন আমি অথবা আমার মা, যাকে আমি স্থান বা অধিকরণ বোঝাতে চাইছি, তখন সপ্তমী হবে। বোঝা গেছে? আচ্ছা স্যার। ঠিক, ঠিক, ঠিক আছে। চিত্রিতা, স্যার ফলটি যাচ্ছে বীজাহ সন্তি, যদি অনেকগুলি বীজ আছে। আর একবার বলুন, শুনতে পেলাম না। ফলটিতে বীজ আছে, তো ঠিক, যদি এরকম ফলটিতে বলি বীজ আছে। যে যদি অনেকগুলি ফল থাকে সেক্ষেত্রে বীজ শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। ঠিক আছে, বীজ শব্দ ক্লিবলিঙ্গ। এবার বলুন, অনুবাদ করুন। আচ্ছা, তাহলে ফলে বীজানি সন্তি। ঠিক, ঠিক, ফলে বীজানি সন্তি। ঠিক, তাহলে এখানে ফলটি হচ্ছে আধার, অধিকরণ বা স্থান, যেখানে বীজ থাকে বা বীজ আছে। ঠিক, ঠিক বলেছেন। রুদ্রনাথ বাবু বলুন। স্যার যেটা আপনি বললেন, মানে যেটাকে আধার করে, মানে ও তার পাশেই আমি ওটা, মানে তারই আমি রূপ ইয়ে করবো, এটা কি অনেকটা সেই অধিকরণ কারকের মতন ভাবতে পারি এটাকে আমরা? আমরা তো অধিকরণ কারকই করছি, তাই না? কারক বিভক্তি হচ্ছে একে অপরের সঙ্গে যুক্ত। ঠিক আছে, বিভক্তি মানেই হচ্ছে আমরা কারকই পড়ছি। মানে স্যার কারকের জন্য এই বিভক্তিটা লাগে, এরকম টাইপের তো? ঠিক, ঠিক, ঠিক। ওকে স্যার। সৌমিলি, স্যার বালকের কাছে বই আছে, তাহলে বালকে পুস্তকম অস্তি। বালকের কাছে, তো কাছে শব্দ ব্যবহার করলে কিন্তু হবে না। কাছে মানে সমীপে, তাই না? বালকটির কাছে, এটা কিন্তু হলো না। বালকটির বই আছে, তাহলে বালককে পুস্তকম অস্তি, ভালো হবে। এরকম ভাবে তো আধার বা অধিকরণ বা স্থান বোঝাচ্ছে না, তাই না? যেরকম উৎপীঠিকাতে বই আছে মানে টেবিলে বই আছে যেরকম বোঝায়, সেরকম বালকে বই আছে এরকম তো বোঝায় না। সেখানে কিন্তু আমরা সম্বন্ধ করি, যে রামের কাছে বই আছে, তাহলে রামস্য পুস্তকম অস্তি, সেখানে ষষ্ঠী হয়ে যায়। রামের বই আছে, রামস্য পুস্তকম অস্তি, এরকম বলা যেতে পারে। কিন্তু আমরা কিন্তু সেখানে সপ্তমী করতে পারবো না। সপ্তমী কখন করব? যখন বলবো হাতে বই আছে, তাই না? হাতে বই আছে,
হাতে বই আছে বললে কিন্তু সপ্তমী করতে পারবে, কারণ হাতটিকে স্থান বোঝাচ্ছে। ঠিক আছে, রামে বই আছে যদি বলি তাহলে রাম কিন্তু স্থান হচ্ছে না, বোঝাচ্ছে। রামে গুণ বলতে পারি, যে রামে সুন্দর গুণ আছে, তাহলে সেটা আমি বলতে পারি, সেটা রামের মধ্যে আছে। তাহলে রামে গুণাহ সন্তি, রামে সদ্গুণাহ সন্তি, রামে সদ্গুণাহ সন্তি মানে ভালো গুণ, সদ্গুণাহ সন্তি একসঙ্গে লিখতে হবে, বলতে হবে সদ্গুণাহ। ঠিক আছে, রামে সদ্গুণাহ সন্তি, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক, আর কে হাত তুলেছেন? স্যার মায়ের মধ্যে মমতা আছে, এটার অনুবাদটা কি হবে? শোনা যাচ্ছে না, খুব কম শব্দ আসছে, একটু জোরে বলুন। স্যার মায়ের মধ্যে মমতা আছে, যেটা আপনি উদাহরণ দিলেন একটু আগে। হ্যাঁ, তাহলে সেটা রিকারান্ত শব্দ, মাতৃ শব্দ, রিকারান্ত শব্দ। আপনাদের আগের দিন যে শব্দ তালিকা দেওয়া হয়েছিল, শব্দ রূপ দেওয়া হয়েছিল, সেখানে দেখবেন রিকারান্ত শব্দ দেওয়া আছে, সেখানে সপ্তমীর রূপ কি আছে দেখবেন, খেয়াল করবেন। ঠিক আছে, সেগুলি দিয়ে অম্বা বলি, অম্বাও তো মায়েরই প্রতিশব্দ, তাহলে সেক্ষেত্রে কিছু একটা প্রবলেম হচ্ছে, আপনার হেডফোনের হতে পারে অথবা ফোনের হতে পারে, শব্দ কিন্তু একদম আসছে না। স্যার এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন আপনি অনেক দূর থেকে বলছেন। আচ্ছা, তাহলে বোধহয় নেটওয়ার্ক প্রবলেম আছে। বলুন, আরেকবার বলুন। বলছি যে আমি যদি অম্বা শব্দটি ব্যবহার